নমস্কার। প্রথমেই আমরা আমাদের বিশেষ অতিথি ডক্টর উত্তম মজুমদারকে স্বাগত জানাই। আহ, আজকে আমাদের বিশেষ আলোচনা আত্মহত্যা, তার পেছনে মনস্তত্ত্ব, তার উপসর্গ কি, তাকে নিবারণ কি করে করব, এবং সেটা নিয়ে কি ধরনের সচেতনতার বার্তা আমাদের প্ল্যাটফর্ম থেকে দেয়া হবে। চোখ রাখুন, আমাদের সাথে জয়েন করুন। আহ, তো আমরা প্রথমে খুব সিম্পল ওয়েতে আজকের পরিস্থিতিটা বিচার করি। আমরা কখনো কখনো দেখি যে অনেক স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী হোক, ইভেন পিএইচডি ছেলেমেয়েরা বড় বড় আইআইটিতে পড়ছে, পড়াশোনা করছে, ঠিক আছে, মাস্টার ডিগ্রি পড়ছে, ভালো ভালো সাবজেক্ট, হঠাৎ করে বিভিন্ন জায়গায় অনেক মেডিকেল স্টুডেন্ট, মানে যদি এটাকে সুসাইড, এই টেন্ডেন্সিটাকে আমরা গ্লোবালি ভাবি, তাহলে এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, তাহলে এর পেছনে কিন্তু তার পেছনে রয়েছে বিজ্ঞান, তার পেছনে রয়েছে মনস্তত্ত্ব, তার পেছনে রয়েছে আমাদের লাইফস্টাইল, তার পেছনে রয়েছে অনেক কিছু এপিজেনেটিক চেঞ্জ, তার পিছনে রয়েছে অনেক কিছু নিউরোট্রান্সমিটারের কাজ, অনেক কিছু। কিন্তু এগুলোকে কন্ট্রোল করা সম্ভব, সঠিক সময়ে চিকিৎসা করলে অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব। এই সমস্ত তথ্য নিয়ে আজকে কিন্তু আমাদের সামনে এসছেন ডক্টর উত্তম মজুমদার। নমস্কার স্যার আবার। তো নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। তো আমরা আজকে প্রথমে একটা জিনিস আলোচনা করতে চাই প্রথমেই, সেটা হচ্ছে যে এই যে সুইসাইড, এই যে আত্মহত্যা, এই আত্মহত্যা সমাজের বুকে তো একটা বিশাল প্রভাব ফেলছে, বিশেষ করে পরিবারে, যে পরিবারে এই ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আপনি এই আত্মহত্যার ডেফিনেশনটাকে কিভাবে বলতে চাইবেন? এটা কিভাবে আমরা এটাকে, সুইসাইডটাকে আমরা ডিফাইন করি কি করে মেডিকেলি? আত্মহত্যা আরো ভালো বাংলায় বলতে গেলে আত্মহনন। আত্মহনন মানে নিজেকে নিজে মেরে ফেলা। একটা সময় মনে হলো আমার বেঁচে থেকে আর লাভ নেই, বা আমি যে কষ্ট ভোগ করছি আমার মরে যাওয়াই ভালো, তখন আমি নিজেকে নিজে মেরে ফেললাম। হয়তো কোথাও ঝাঁপ দিলাম, রেল লাইনের নিচে গলা দিলাম, বা দড়িতে হ্যাঙ্গিং করলাম, বা পয়জন খেলাম। তখন আমরা যখন নিজে একটা প্ল্যান করলাম, কখনো কখনো আনপ্ল্যান্ডও হয়, কিন্তু মরবার ইচ্ছাটা তাৎক্ষণিক হয়, কখনো অনেক দিন ধরে হয়, ইম্পালসিভ কখনো। তখন যখন আমরা নিজেকে শেষ করে দিই, স্যাক্রিফাইস করি, তখন তাকে বলে আত্মহত্যা। যদি মারা না যায় তাহলে সেইটাকে বলা হয় আত্মহত্যার চেষ্টা, ডেলিভারি সেলফ হার্ম বা সুইসাইডাল অ্যাটেম্প্ট। আর মরে গেলে তাকে বলা হয় আত্মহত্যা। মানে এর মধ্যে একটা নিজেকে স্যাক্রিফাইস বা ডিস্ট্রয় করবার, কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দ্য সেলফ, ইংরেজিতে যদি বলি তাহলে সহজ কথায় এটাই হলো আত্মহত্যা। আত্মহত্যা নানা কারণে হতে পারে। 90% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে তার কারণ মানসিক। কিছু সংখ্যক 5% ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো শারীরিক কোনো কষ্ট, অর্থনৈতিক যন্ত্রণা, বেকারত্ব, সেলফ এস্টিম ইনজিওর্ড হওয়া, হিউমিলিয়েশন, কারো বিরুদ্ধে আপনি একটা স্ক্যান্ডেল করলেন, তার একটা সেলফ এস্টিম লোয়ার্ড হলো, একটা অসম্মানের ভয়, তখন কেউ আত্মহত্যা করে। মানে বেসিক্যালি নিজেকে মেরে ফেলা। সেটা তখন আমরা তাৎক্ষণিক করি, তখনও ইচ্ছা হয় মরে যাওয়ার, কিন্তু সাধারণত দীর্ঘস্থায়ী একটা প্ল্যান করা হয়, করে তারপরে সে মৃত্যুবরণ করে নিজেই নিজের প্রচেষ্টায়। তার জন্য কেউ ফায়ার আর্ম ব্যবহার করে, কেউ দড়ি দেয়, কেউ পয়জন খায়, কেউ বার্ন করে নিজেকে, তাকে আমরা আত্মহত্যা বলি সবাই। তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম। তাহলে আমরা আমরা নিজেদেরকে যখন ধ্বংস করার রাস্তায় খুঁজে আসি, তার পেছনে অনেক কারণ আছে, যে কারণগুলো আমরা একে একে আসবো। তাহলে আমাদের এই আত্মহত্যা, এই যে চেষ্টাটাকে, এই চেষ্টাটাকে প্রতিহত করতে হবে। সেই জন্য দেখবেন এখন সরকারি স্তরে অনেক সময় বিভিন্ন রকম ফোন নাম্বার শেয়ার করা হয়, যে টক টু আস, লাইক তো এই সচেতনতা কিন্তু আমাদের নেই। আমরা কেন করব? আমরা অনেক সময় আমাদের যে সিস্টেম আছে, বায়োলজিক্যাল সিস্টেম, সেই সিস্টেমে অনেক রকম সিগন্যালিং প্রসেসিং চলে। তো সেইগুলো অনেক সময় ডিস্টারবেন্সে থাকে, বিভিন্ন ধরনের ডিসফাংশন করে, বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আপ রেগুলেশন হয় অথবা কখনো ডাউন রেগুলেশন হয়। তার ফলে অনেক সময় এই সুইসাইডাল টেন্ডেন্সিগুলো গড়ে ওঠে। অনেক এই বিভিন্ন রকম আমাদের গড়ে ওঠা, বেড়ে ওঠা বিভিন্ন রকম ট্রেস, সেই ট্রেস ইনডিউসড হয়ে কখনো কখনো এপিজেনেটিক অনেক চেঞ্জ হয়ে যায়। তখন তার ফলেও কিন্তু এই টেন্ডেন্সিগুলো প্রকাশ পায়। তো যাই হোক, তার কিন্তু তার সুরাহাও আছে, তাকে আমাদের বুঝতে হবে। সেই জন্য পরিবারের বাবা মা বিশেষ করে
যাদের পরিবারের বাবা মা সন্তানদের কথা বেশি চিন্তা করেন, তাদের সন্তানদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে কিন্তু মেজার করার জায়গায় আসতে হবে, মানে হেলথ লিটারেসিটা আনতে হবে। তো সেটা কিন্তু খুব দরকার। আমি প্রথমেই বললাম যে আমাদের বহু স্টুডেন্টস কিন্তু আজকে এই আত্মহননের পথে এগিয়ে চলেছে, এবং তারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা ভালো ভালো প্রফেশনে মানে ভালো ভালো কেরিয়ার ডেভেলপমেন্টের রাস্তায় আছে সেখানেও। তো সেই কারণে এটা একটা বিশাল বড় সমস্যা, পরিবারের জন্য বিশাল বড় একটা স্ট্রেস। মানে মানে কি বলবো, হঠাৎ করে একজন এত বড় একটা ছেলে বা মেয়ে মৃত্যুবরণ করছে নিজে থেকে, সেটা আমাদের সত্যি খুব একটা, আমাদের সমাজের পক্ষেও একটা খুবই মেনে নেওয়াটা খুবই মানে খুব চাপের, পরিবারের ক্ষেত্রে তো বটেই। তো যাই হোক, তাহলে আমরা ডক্টর বাবুর কাছ থেকে শুনে নিই যে এর পেছনে আমাদের যে বায়োলজিটা কাজ করে, এর যে পেছনে কি ধরনের বায়োলজি কাজ করে, যে এবং সেটা কখন আমরা বুঝতে পারবো, কি কি ধরনের উপসর্গ আসতে পারে, যেটা পরিবারের লোকজন জানবে যে আমরা এই বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, যে বিহেভিয়ারালটা আমাদের জানা উচিত, এবং আমরা হয়তো তখন কনসাল্টিং করতে পারি বা তাকে সেইভাবে গাইড করতে পারি। তো সেই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন, উপসর্গ নিয়ে, পেছনের বিজ্ঞান নিয়ে। এটা একটা ভীষণ ভালো প্রশ্ন নিশ্চয়ই। এবার সুইসাইডের যেটা বিশ্বরূপ বলছিলেন, সুইসাইড হচ্ছে কম বয়সীর মধ্যে, মূলত দেখা যাচ্ছে 10 থেকে এই 35 বছর লোকেদের মধ্যে সুইসাইড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, যে মানুষ মারা যায় তার দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে আত্মহত্যা। তাহলে ভীষণ একটা ব্যাপক বড় সমস্যা। সেই জন্য দেখুন আমাদের যেমন একটা পৃথিবীতে যেরকম দেখা যায় আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যায়, ভারতবর্ষের মতো জায়গায় দেখা যায় আত্মহত্যায় যত লোক মারা যায় ঠিক একই রকম ভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সারা পৃথিবীতে একটা স্ট্যাটিস্টিক্স আছে, 2016 সালে সারা পৃথিবীতে প্রায় 10 লক্ষ লোক আত্মহত্যা করে মারা গেছে, এবং প্রায় 2 কোটি লোক আত্মহত্যার চেষ্টা করেছে। তাহলে ব্যাপক, এই চেষ্টাটা ফলপ্রসূ হলে তাহলে 2 কোটি লোক মরে যেতে পারতো, সামহাও তাদের বাঁচানো গেছে। সেটা পরিবার তাদের সেই জায়গাটা বুঝতে পেরেছে, ডাক্তারদের কাছে নিয়ে গেছে। তারা প্রচুর লোকই দেখবেন তারা হয়তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়েছে, কারো অপারেশন করতে হয়েছে। ব্যাপক একটা খরচও হয়, সাফারিংসও হয়, কিন্তু আলটিমেটলি বাঁচানো গেছে। কিন্তু আমরা যদি এটাকে এই জায়গাটা আরো আগে ধরতে পারি, তাহলে যে 10 লক্ষ লোক মারা গেছে সেটাকেও আমরা অনেক অনেক কমিয়ে আনতে পারি। পুরোটা হয়তো নির্মূল করা যায় না প্রোটেক্টিভ মেজার্স নিয়েও, কিন্তু সেটা ভীষণ ব্যতিক্রমী আমরা করে তুলতে পারি। যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে দেখবেন সেফ ড্রাইভ সেভ লাইফ, এই স্লোগান যেমন তৈরি হচ্ছে আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে। বিদেশে যেমন হেল্পলাইন আছে সুইসাইডাল, আমাদের দেশেও রয়েছে নানা রকম ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের মাধ্যমে সুইসাইড প্রিভেনশনের জায়গাটা ভাবা হয় সেখানে। এবার আমি আসছি কি ধরনের উপসর্গ হয় সুইসাইড যারা, যে বললাম একটা কখনো হয় যে ইম্পালসিভ, হয়তো একটা স্যাটার্ড হয়েছে তার ইগো, হয়তো কোনো একটা ঘটনা তিনি করেননি, তার নামে একটা স্ক্যান্ডেল হয়েছে মিডিয়া, ফলে তিনি স্যাটার্ড হয়ে গেলেন। তখন হয়তো তিনি এই সময়টা অনেক সময় কেউ নাও বলে ফেলতে পারে যে আমার মরে যাবার ইচ্ছা, কিন্তু সাধারণত দেখা গেছে যারা মরে যেতে চান বা সেলফ স্যাক্রিফাইস করতে চান তারা সাধারণত একটা সিগন্যাল দেন, বলেন যে আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমার সব শেষ হয়ে গেল, এখন আমি কি নিয়ে বাঁচবো। যেমন যদি হিউমিলিটিং কিছু ঘটে সেক্ষেত্রে তখন এটা বললো, বা কিছু কাগজপত্র বাড়ির কোথায় আছে বাড়ির লোককে বুঝিয়ে দেওয়া, টাকা পয়সার হিসেব গুলো বলে দেওয়া, জমি জায়গার দলিল কোথায় আছে সেগুলো অনেকে খুব তাড়াহুড়ো করা, হয়তো দেখলাম একটা উইল করে রেখে যাচ্ছে যে আমার অবর্তমানে আমার সম্পত্তি কে কে পাবে। এই কোথাও খাতার মধ্যে হয়তো তিনি লিখে যাচ্ছেন কিছু হিসেবপত্র যে আমার অবর্তমানে কাকে কি দিতে হবে, কি বোঝাতে হবে। এইগুলো যদি হঠাৎ সাডেনলি পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এটা একটা মারাত্মক একটা ঘটনা, যে তার সুইসাইড করবার সম্ভাবনা ভীষণ হাই। কেউ আর কিছু জিনিস কিনে এনে রাখতে পারে, এই সময় হয়তো বাজার থেকে কিছু পয়জনাস জিনিস কেউ কিনে আনলো, যাদের ফায়ার আর্ম আছে সেক্ষেত্রে ভীষণ সচেতন হতে হবে। সেটা সেরকম কিছু করলো। অনেক আবার দেখা যায় সুইসাইডাল গেস্টার আমরা দেখতে পাই কিরকম, কেউ হয়তো দেখা গেলো চেয়ার থেকে উঠে ফ্যানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করছে ক ফুট দড়ি লাগবে, এরকম বাড়ির লোক দেখে ফেললো যে কি একটা হিসেব করছে, তখন বুঝে যাওয়া যাবে যে উনি তাহলে হ্যাঙ্গিং এর একটা প্ল্যান করছেন, কতটা দড়ি লাগবে সেরকম। কখনো আবার দড়ি কিনে এনেছে, হ্যাঙ্গিং এর দড়িটা সেভাবে বেঁধে গলায় লাগিয়ে দেখছেন, তখনই করবেন তা নাকি হিসেব করছেন যে কিভাবে করা যাবে।
এই এই কাণ্ডগুলো যদি হয় তাহলে আমাদের এগুলোকে বলে সুইসাইডাল গেস্টার, একটা এক্সপ্রেশন, একটা গেস্টার বা কিছু বিহেভিয়ারাল ঘটনা যেগুলো বললাম, এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি হয়তো সুইসাইড করবার জন্য কিছু প্ল্যান করেছেন। এটা এই এই জায়গাগুলো আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে, যে কেউ যদি বলে আমার মরে যাবার ইচ্ছে হচ্ছে, আমার বেঁচে থেকে লাভ নেই, তখন আমরা বলবো একে সিরিয়াসলি নিন। সাথে সাথে আপনি হয় কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট অথবা নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করুন এবং তাকে পর্যবেক্ষণে রাখুন। তিনি তাকে একা থাকতে দেবেন না বাড়িতে। তখন আমরা বলবো কোনো পয়জনাস জিনিস, লিথাল ম্যাটেরিয়াল, কোনো দড়ি, শার্প কোনো ইনস্ট্রুমেন্ট বা ওয়েপেন্স বা ফায়ার আর্ম, এগুলো যেন তার হাতের নাগালের মধ্যে না থাকে। খুব সুন্দর তথ্য আমরা পেলাম। তাহলে আমরা যদি ছেলে মেয়েদের কথা ভাবি, অনেক সময় দেখা যায় খুব আর্লি টাইমে পরিবারে অনেক মানে সাইকোলজিক্যাল ট্রেস তাদের মধ্যে কাজ করে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেক্সুয়াল অ্যাবিউজ ঘটে বা অন্য কোনো ধরনের বাড়ির ফ্যামিলি বা বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো কিন্তু অনেক ছেলে মেয়েদের মধ্যে একটা ট্রেস, একটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর টেনে নিয়ে আসে। তো সেখান থেকেও কিন্তু আমাদের আগামী দিনে সমস্যা তৈরি হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে যে আমাদের হেলথ লিটারেসি গুলো বুঝুন, আমাদের কি করণীয় অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ বাবা মা হয়ে আমাদের কি করণীয়, বাচ্চা ছেলের সামনে কি কি করবেন কি কি করবেন না, সেইগুলো কিন্তু আমাদের খুব দরকার আগামী দিনে একটা সুস্থ সমাজ এবং সুস্থ ফ্যামিলি গড়ে তুলতে। আপনি কি বলেন ডক্টর বাবু? হ্যাঁ, ঠিকই বললেন। আমি তো প্রাথমিক উপসর্গগুলো বললাম। এবার এই উপসর্গের জন্য বেশিরভাগ সময় হচ্ছে মানসিক রোগ বা স্ট্রেস, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন মানসিক রোগের মধ্যে ডিপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি মন মরা, ভালো লাগছে না, তার উৎসাহ উদ্দীপনা কমে গেছে, তাহলে কিন্তু বাবা মা, বয়স্ক সবার, বাচ্চাদের মধ্যে যেমন সুইসাইড ভীষণ কমন, আবার এজেড যারা 60 বা তার উপরে, তাদের মধ্যে সুইসাইড করবার প্রবণতা অনেকটা বেশি। তাহলে সামগ্রিকভাবে বাচ্চাদের যেমন আমাদের খেয়াল রাখতে হবে, বাড়ির বয়স্কদের ক্ষেত্রেও আমাদের সেরকম কেয়ারিং মানসিকতা, তারা যেন নেগলেক্টেড ফিল না করেন, লোনলি না ফিল করেন, সেগুলো আমি পরে আসছি ধীরে ধীরে। সেই জায়গাটা খেয়াল করতে হবে। বাচ্চারা কিসে স্ট্রেস হচ্ছে, যেমন কম বয়স থেকে আমরা যেন বাচ্চাদের মধ্যে একটা র্যাট রেসের কম্পিটিশনে ফেলে না দিই। কারণ তো আমাদের শিক্ষিত বাবা মারা অনেক সময় হয়, যেমন ভারতবর্ষের মতো জায়গা, আমরা ঠিক এখনো ফ্যামিলিগত ভাবে বা সামাজিক ভাবে এখনো সেরকম স্ট্রাকচার জায়গায় পৌঁছতে পারিনি। আমরা অনেক সময় বাচ্চাদের কম্পিটিশনে ফেলে দিই। পাশের বাড়ির বাচ্চাটা ভালো রেজাল্ট করছে বা আত্মীয় স্বজন, তাকে নিয়ে তুলনা করি যে তোকে সেটাই হতে হবে, ও যেমন পড়াশোনা করছে। আমরা বুঝি না যে একটি মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স থাকে, তার প্রতিভারও ডিফারেন্স থাকে, তার ভালো লাগার ডিফারেন্স থাকে। তাহলে আমরা খুঁজে দেখি না যে তাদের ভালো লাগাগুলো কোনটা, সেই জায়গা থেকে ধরে তাদের কোনো জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারি কিনা। সেটা কিন্তু অনেক স্ট্রেসলেস হয় কম্পিটিশনে না দিয়ে। ভালো লাগা, যার প্যাশন আছে, এমন জায়গায় যদি তাকে আমরা দিতে পারি। যেমন দেখা যায় কেউ হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু সে অদ্ভুত দেখা যায় সে সঙ্গীত চর্চা করতে পারে, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, বা তার আর্টের জ্ঞান খুব ভালো, তাহলে সেই লাইন ধরে তাকে অন্য কোথাও আমি তাকে সেট করতে পারি কিনা। তাহলে দেখা যায় তার প্যাশনের জন্য তার স্ট্রেস কম হবে। সেখান থেকে তার কিন্তু উদ্ভাবনী শক্তি থেকে সে কিন্তু ভীষণ ভালো করে পড়াশোনা ভালো জানার থেকেও প্রতিষ্ঠিত হতে পারে। এই গল্পগুলো আমাদের জানা থাকে না বলে আমরা অসহায় হয়ে আমাদের ছেলে মেয়েদের একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দিই। কম্পিটিশনটা কিন্তু তাদের ভীষণ স্ট্রেস। আমরা সবসময় খেয়াল রাখি পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে কিনা। তোমার সমস্ত জায়গায় ভালো করতে হবে সাবজেক্টে, শুধু পড়াশোনায় না, পারলে সাঁতারে ভালো করতে হবে, গানে ভালো করতে হবে, তোমাকে হয়তো খেলাধুলায় ভালো করতে হবে, আর্টে ফার্স্ট হতে হবে। বাবা মার এই ধরনের কথাবার্তা, এক্সপ্রেশন গুলোতে বাচ্চারা কিন্তু আর নিজেকে হারিয়ে ফেলে। তারা যন্ত্রের মতো যখন এইগুলো করতে নিজেদের ব্যস্ত রাখে, তখন তাদের ভীষণ স্ট্রেস হয়, নিজেকে আর খুঁজে পায় না। তা থেকে কিন্তু দেখা যায় ইয়াঙ্গার জেনারেশনের সারা পৃথিবীতেই 20% ইয়াঙ্গার জেনারেশন হচ্ছে ডিপ্রেশনে ভুগছে। ফলে তাদের মধ্যে সুইসাইড
করে মৃত্যু হার এই বয়সের দ্বিতীয়, 2 নম্বরে হচ্ছে আত্মহত্যা। এই স্ট্রেস থেকে তাদের মধ্যে আবার ড্রাগ অ্যাডিক্ট, সাবস্টেন্স অ্যাবিউজ, এখন তো বুঝতেই পেরেছেন, আবার ইন্টারনেট অ্যাডিকশন সেগুলো এসে গেছে, পর্নোগ্রাফি দেখে রিল্যাক্স হওয়া সেগুলো এসে গেছে। ফলে বাচ্চাদের কাছে বাবা মাকে একটু বেশ কি বলবো, একটু বেটার গার্জিয়ান বা বেটার প্যারেন্ট হতে হবে। প্রতিনিয়ত আপনাকে চেষ্টা করতে হবে আজকের থেকে কালকে যেন আমি একটু বেটার প্যারেন্ট হই, ভালো প্যারেন্ট হওয়ার আইডিয়া গুলো যেন নেই, আমরা পড়াশোনা করি প্যারেন্টিং সম্বন্ধে, যাতে বাচ্চাদের সেইভাবে তার পজিটিভ বিহেভিয়ার গুলোকে অ্যাপ্রিসিয়েট করা, নেগেটিভ বিহেভিয়ার গুলোকে ইগনোর করা, তার সঙ্গে কোয়ালিটি টাইম পাস করা, তার কথাবার্তা খুব অ্যাটেন্টিভলি শোনা, সময় দিয়ে, যাতে সে তার দুঃখ দুর্দশা চাপ ভালো মন্দ কোথাও কোনো সমস্যাগুলো যাতে আপনার কাছে শেয়ার করতে শেখে, যেন এই ওপেননেসটা কখনো নষ্ট না হয় বা আমার খানিকটা পানিটিভ অ্যাটিচিউডের জন্য। তাহলে কিন্তু বাচ্চাদের মেন্টাল হেলথ ভীষণ ভালো হয়। যেহেতু কম বয়সে সুইসাইডের রেট বেশি, সেই জন্য প্রাথমিকভাবে এই জায়গাটা আমি বলার চেষ্টা করছি। তাহলে কিন্তু বাচ্চাদের অনেক স্ট্রেস কমে যাবে, তাদের খানিকটা এক্সারসাইজের মধ্যে দেওয়া, তাদের ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে তাদের মধ্যে মানসিক সমস্যাগুলো অনেক কমে যাবে, ড্রাগ অ্যাডিকশন কমে যাবে, তাহলে বাচ্চাদের রিলেশনশিপ প্রবলেম গুলো কমে যাবে। বাচ্চাদের যেটা উনি বলছিলেন সেক্সুয়াল অ্যাবিউজ, বাচ্চাদের কিন্তু সবটা একটু খেয়াল রাখতে হয়, নিজের খুব রিলেটিভ হলেও তাকেও সন্দেহের চোখে দেখতে হয়, কারো কাছে রেখে যাওয়া। আমরা অনেক সময় ভাবি শুধু মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে সাবধানতা নেই, এটা কিন্তু একইভাবে ছেলেরাও অ্যাবিউজড হতে পারে। যেন বাচ্চাদের নিজেদের কেয়ারে রাখতে হবে, কোথাও কারো কাছে ছেড়ে দিয়ে যাওয়া ঠিক না। বাড়িতে হয়তো আপনার ডোমেস্টিক হেল্পারের কাছে অনেক সময় দুজন চাকরি করলে রেখে যেতে হয়, সেগুলো কিন্তু বাবা মা খুব অ্যাটেন্টিভলি বাচ্চাদের কাছে গল্পের ছলে কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়িতে, সেগুলো যদি কোয়ালিটি টাইম দেন তাহলে এক্সপ্রেস করবে, সেইগুলো ভিজিলেন্স হয়ে দেখতে হবে সেখানেও কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং আত্মীয় স্বজন থাকলে কাছে রেখে গেলেও এসে সেইভাবে বুদ্ধি করে খবর নিতে হবে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। সেক্সুয়াল অ্যাবিউজ কিন্তু ভীষণ সংখ্যায় খুব কম নয়, সুতরাং সেইটা যেন না হয়। এবং আর এরা যেন কখনো ফিজিক্যালি টর্চার না হয়, দেখতে হবে স্কুলে বা প্রাইভেট টিচারের কাছে, বা বাবা মা নিজেরা অনেক সময় পড়াশোনা বা দুষ্টুমি করছে বলে ভীষণ ভাবে তাদের শারীরিক নিক করে, এই জায়গাটাও কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য মোটেই সুবিধাজনক না। দেখা যায় তাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেকটা পিছিয়ে যায় বাচ্চাদের, সেইটা যেন আমরা না করি। সুতরাং আমাদের প্যারেন্টিংটা একটু ভালো করে, প্রত্যেকেই চাইলে এই নিয়ে কিছু বইপত্র আছে, ইন্টারনেটে ভালো লেখা আছে, দরকার হলে সাইকোলজিস্টদের সঙ্গে বা সাইকিয়াট্রিস্টদের সঙ্গে কথা বলে সেই জায়গাটা জ্ঞান নিতে হবে আমাদের। আর অল্পেতেই যদি মানসিক সমস্যা বলে, বাচ্চাদের মধ্যে মূলত ডিপ্রেশন খুব বেশি হয়, বাইপোলার, কম বয়সী বাচ্চাদের ডিপ্রেশনে পড়ে, তাদের মধ্যে বাইপোলার মুড ডিসঅর্ডার খুব কম না, এটা হয়। সিজোফ্রেনিয়া সাধারণত কম বয়সের মধ্যে কম। অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়া, নানা রকম জিনিসে তাদের ভীতি, সেগুলো অ্যাভয়েড করা, ক্লোজ স্পেস বা একটু অল্প হয়তো আরশোলা টিকটিকি, এগুলো যেমন তাদের মধ্যে থাকে, যদি এটা বড় সমস্যা নয় সেগুলোও কাটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ডিসেন্সিটাইজ করে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবাতিক বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়, দেখা যায় পার্সেন্টেজ প্রায় 2 to 3% বাচ্চাদের মধ্যে ওসিডি বা সূচিবাতিক থাকে, সেটা থেকেও পরবর্তীকালে ডিপ্রেশন এই ধরনের মানসিক সমস্যা হয়। সূচিবাতিক কিন্তু একটা বড় স্ট্রেস তৈরি করে, তারা অত্যধিক পারফেকশনিস্ট হয়, বুঝতেই পেরেছেন, ওয়াশিং হ্যাবিট, ক্লিনলিনেস হ্যাবিটও প্রচুর, ফলে সময়ের অনেকটা প্রচুর সময় যায়। লেখাপড়া পড়াশোনা বেশি পারফেকশনিস্ট হতে গিয়ে তারা স্যাটিসফাইড হয় না, এই কোথাও কোথাও আমার ভুল হলো, এটা ঠিক হলো না, প্রচুর সময় নষ্ট হয়, সেই দিকগুলোও খেয়াল রাখতে হবে। এবং যে কোনো রকম মানসিক সমস্যা বাচ্চাদেরটা মূলত বেশি বলছি, তার সত্ত্বেও এটা বড়দের ছোটদের যাদের মধ্যেই হোক, মেন্টাল হেলথের কোনো প্রবলেম, তাদের মধ্যে কোনো স্ট্রেস, কোনো অ্যাংজাইটি, যেগুলো একটু বেশ কদিন চলছে, 5 দিন 7 দিন হয়ে গেছে কমছে না, তখন তাদের ডাক্তারদের শরণাপন্ন হতে হবে।
আর অল্প দিনের হলেও সেটা যদি বেশ সিভিয়ার হয়, এগুলো এমন একটা স্ট্রেস, রাতে ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া কমে গেছে, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে। আর বাচ্চারাও কিন্তু অনেক সময় এইগুলো খুব আজকাল বলে, আহ বাবা আমার মরে গেলেই ভালো হয়, বেঁচে থেকে লাভ নেই। তখন কিন্তু সিরিয়াসলি নিতে হবে, যেহেতু বলছি বাচ্চাদের মধ্যে সুইসাইড কিন্তু সংখ্যায় ভীষণ। খুব ভালো তথ্য পেলাম। তাহলে আমরা আমরা কি ধরনের স্ট্রেস থেকে কি ধরনের জিনিস ইনডিউসড হতে পারে সেগুলো সম্বন্ধে একটু বুঝলাম। তো ঘটনা হচ্ছে যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে তো এরকমই একটা কারণ, ধরুন আমাদের জেনেটিক কজ তো আছেই, তাই যে সমস্ত পরিবারে যাদের জেনেটিক কারণ আছে যে এই ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের একটু হেলথ লিটারেসি রাখাটা খুব দরকার। এবং তাদের পরিবারের সবাই মানে পরিবারের বেসিক্যালি একে অপরকে একটু অবজারভেশনে রাখাও দরকার। যদি কোনো ধরনের কোনো সিমটম কারোর মধ্যে আসে, অবশ্যই ডাক্তারদের সাথে, মনোরোগ বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করবেন। এইবার এই রেসপেক্টে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেমের অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন একটা নিউরো ট্রান্সমিটার, তার এক রিসেপ্টর থাকে। তো সেখানে এই পোস্টমর্টম বেসিক্যালি এই যে আমাদের ব্রেন মারা যাওয়ার পর যখন পোস্টমর্টম করা হয়, তখন সেখান থেকে দেখা গেছে যে সেরোটোনিন রিসেপ্টর, সেই রিসেপ্টর কিন্তু পরিমাণটা কমে যায়, মানে অ্যামাউন্টটা সেলের মধ্যে তখন কমে যায়। তখন এই যে সেরোটোনিন সিগন্যালিং এর ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয়। সো এটা অনেকটা ডিপ্রেশনের সঙ্গে কানেক্টেড। সেই জন্য অনেক সময় অনেক ট্রিটমেন্ট অপশন আছে, যে ট্রিটমেন্ট অপশনটা আমরা এখন শুনে নেব। যে এই আমাদের যে নিউরো ট্রান্সমিটার বা বিভিন্ন ধরনের ইমব্যালেন্স বা বিভিন্ন ধরনের, এই যে কথা বললেন যে আমাদের আহ মনস্তত্ত্ব বা এর উপসর্গ বা বিভিন্ন ধরনের থেকে, বিভিন্ন ধরনের স্ট্রেস ইনডিউসড বিভিন্ন রকমের ডিজিজ ইন্ডিকেশন থেকে, তো কি ধরনের ট্রিটমেন্ট অপশন আমাদের সামনে আছে যেটা থেকে আমরা সারা জীবন হয়তো এটাকে প্রিভেনশনের মধ্যে থাকতে পারবো, সেই ব্যাপারে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এবার যেটা প্রিভেনশনের ক্ষেত্রে একটা, যেটা আগে বলে নি তারপরে চিকিৎসায় যাচ্ছি। প্রিভেনশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের তো একটা মেন্টাল হেলথটাকে আমরা যদি ভালো করি, যেমন ফিজিক্যাল হেলথের জন্য এক্সারসাইজ করি, ডায়েট কন্ট্রোল করি, সেরকম যদি আমরা মেন্টাল হেলথটাকে ইমপ্রুভ করবার চেষ্টা করি, বা আমরা যদি মেন্টালি ইল না হই, তার জন্য আমরা কি করতে পারি? আমরা সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ, রাতে ভালো করে ঘুমানো, সবুজ শাকসবজি খাওয়া, পরিমিত জল খাওয়া, এইগুলো আমাদের যেমন প্র্যাকটিস করতে হবে। আমাদের কিছু হবি, নিজস্ব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যদি কিছু চর্চা করা যায়, আমাদের রিলেশনশিপ বিল্ডিং, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কোনো সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে নিজেদের সম্পর্কগুলো যদি আমরা ভালো রাখি, তাহলে দেখা যায় সুইসাইড গুলো কম হতে পারে। সাপোর্ট সিস্টেমটা ভালো ডেভেলপ করা, আমরা অনেকে থাকি খুব অ্যালোন, সেইটা যেন না হয়। আমরা যেন সবসময় এক্সপ্যান্ড করি, কিছু আমাদের ঠিক নিজের মনের মতো ওয়েলউশার বা নিজের ওয়েভ লেন্থে মিলছে এরকম বেশ কিছু লোকের সঙ্গে যাতায়াত, যোগাযোগ, ফোনে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, মেসেজ করে হোক, বা কোনো সোশ্যাল এনজিও, এই ধরনের যে সমস্ত অর্গানাইজেশন, তাদের সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ, এইগুলো বাড়ালে অনেক সময় দেখা যায় আমাদের মেন্টাল হেলথও ভালো থাকে, সাপোর্ট সিস্টেম বাড়ে, ফলে আমরা মানসিক ভাবে ভালো থাকি। আর কি আমাদের যদি তা সত্ত্বেও সিগন্যালের কারণে আমরা একটু আটকে গেছি, কিন্তু চিন্তা করবেন না, আমি কন্টিনিউ করছি। ডাক্তারবাবু এখনই এসে যাবেন, ঠিক হয়ে সাইকোলজিস্টের যাবে সঙ্গে সিগন্যাল। যদি আপনারা কিছু কথাবার্তা বলে কখনো স্ট্রেস হয় শিখে নিতে পারেন। প্রবলেম সলভিং অ্যাটিটিউড ডেভেলপ করা, কোনো একটা স্ট্রেস বা কোনো একটা প্রবলেম তো আমাদের জীবনের পার্ট, আমরা তো প্রবলেম ছাড়া মানুষ হয় না। কিন্তু আমরা কখন প্রবলেম গুলোকে ভীষণ সিরিয়াস ভাবে নেই, যখন আমরা নিজেরা আমাদের অ্যাটিটিউড থেকে প্রবলেম গুলো সলভিং করবার প্রবণতা গুলো কম, প্রবলেম নিয়ে ঘাবড়ে যাই। কিন্তু ব্রেন স্টর্মিং করে আমরা যদি প্রবলেম গুলো কি হয়েছে, তার কি কি সলিউশন, একটা প্রবলেমের অনেক রকম সলিউশন বেরিয়ে আসতে পারে। আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারি, আর একটা সলভ করতে পারি, তো কোনটা বেটার হবে কনসিকুয়েন্স। তাহলে সেই রকম ভাবে প্রবলেম সলভিং অ্যাটিটিউড যদি আমরা শিখি, তাহলে আমাদের মধ্যে স্ট্রেসও কম হয়, আমাদের হোপলেসনেস গুলো কমে যায়, ফলে সুইসাইডের প্রবণতা কমবে। আর এইটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো সমস্যায় দেখতে হবে ব্রেনস্টর্মিং করে প্রবলেম সলভিং অ্যাটিটিউড ডেভেলপ করা, যেখানে প্রবলেমটা সলভ হচ্ছে না সেটা নিয়ে ঘাবড়ে না যেয়ে প্রবলেমটাকে রেখে দেওয়া, ঠিক আছে এটা চলতে থাকে, আস্তে আস্তে একটা সলিউশন আসবে। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সেই
সেই যে প্রবলেম গুলো আজকে সলিউশন হচ্ছে না কাল হয়ে যায়, বা তার জন্য আমার উপর যে চাপ বা বার্ডেন সেই ইন্টেন্সিটি গুলো কমে, এগুলোকে বলে কোপিং স্টাইল। তারপরে আমাদের হচ্ছে অ্যাটিটিউডের মধ্যে অনেক, আমরা সবকিছুতে যে সিরিয়াসলি নেব সেটা নয়, আমাদের অ্যাটিটিউডের মধ্যে একটা ইগনোর করা, কোনটাকে আমরা ইগনোর করব, বা দৈনন্দিন জীবনে কিছু কিছু জিনিস আছে আমরা কিছু বললে সেন্সিটিভ হই, মিডিয়াতে কিছু দেখে সেন্সিটিভ হই, তাহলে আমাদের সেই ইগনোর করা শিখতে হবে, যে এইগুলো আমার জীবনে কোনো পার্ট প্লে করে না। আর যেগুলো আমাদের হাতে কন্ট্রোলে নেই সেগুলো নিয়ে আমি খুব ভেবে চিন্তা করে কিছু লাভ নেই। আমি যেগুলো কন্ট্রোল করতে পারি সেই কাজগুলো আমার করতে হবে। যেমন কোভিডে আমাদের একটা স্ট্রেস হচ্ছে, এখানে আমি কি কন্ট্রোল করতে পারি? মাস্ক পরতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, স্যানিটাইজ করতে পারি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আমি বলতে পারি আপনার মাস্ক পরুন, ভ্যাকসিন নিন, ভিড়ে যাবেন না, তাহলে এইটুকু আমার হাতে আছে। এবার করোনা কাল প্রচুর হলে যদি আমাদের হয় কি হবে সেটা আমার হাতে নেই, ভেবে লাভ নেই, যখন হবে তখন দেখা যাবে, দরকার হলে আমার ইন্স্যুরেন্স করে রাখতে পারি। তাহলে এইগুলোকে বলে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। যদি আমরা কম বয়স থেকে প্রত্যেকের মধ্যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড গুলো ডেভেলপ করাই, সব ব্যাপারে যদি আমরা খুব সেন্সিটিভিটি গুলো আমরা কমাই, তাহলে আমাদের স্ট্রেস কমবে। সোশ্যাল মিডিয়াতে আমরা ভীষণ ভাবে থেকে যদি না, যে সমস্ত নেগেটিভ ঘটনাগুলো ঘটছে সব দেখতে থাকি আর পড়তে থাকি, সেগুলো নিয়ে ঘাবড়ে যেতে থাকি, তাহলে আমাদের স্ট্রেস হয়, যেটা কোভিডে হচ্ছে। তাহলে সেই জায়গাটা বন্ধ রাখা। তারপরে সুইসাইডের এই, যেহেতু আমরা আজকে আত্মহত্যা নিয়ে বলছি, যদি মিডিয়াতে সুইসাইড নিয়ে কিছু কথাবার্তা হয়, বেটার সেগুলো নিজেরা না দেখা, বাচ্চাদের সেখানে এক্সপোজ না করা। কারণ অনেক সময় এইগুলো দেখে যাদের মধ্যে একটু মরে যাওয়ার ইচ্ছে আছে তাদের কিন্তু এটা চাগার দিতে পারে, তাহলে এই প্রবণতাগুলো কিন্তু তাদের মধ্যে বেড়ে যেতে পারে। এবার এইটা তো আমি বললাম একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট থেকে শিক্ষা, আর একটা কি, রোগ হলে আমাদের প্রিভেনশনের যে কোনো ব্যাপার হচ্ছে রোগ হতে না দেওয়া, হলে আর্লি কেয়ার করা। যেমন কারো ডিপ্রেশন, সিজোফেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার বা অ্যাংজাইটি, বা সে নেশাগ্রস্ত, কোনো না কোনো যে মানসিক রোগে যদি দেখা যায় তার কিছু উপসর্গ হচ্ছে, যেমন যে যারা অ্যাডিক্ট তাদের অনেক সময় দেখা যাবে তারা নিজের মতো করে একা একা থাকছে ঘরে, তার সেলফ হাইজিন কমে গেছে, খাওয়া দাওয়ার সময় ঠিক নেই, ঘুমানোর সময় ঠিক নেই, বাড়িতে পয়সা চাইছে, তাহলে এরকম আমরা বুঝলে তাকে সাথে সাথে চিকিৎসায় আনা। কারণ ড্রাগ অ্যাডিক্টের মধ্যে সুইসাইড করার প্রবণতা অনেক অনেক বেশি। যারা অ্যালকোহল খায় দেখা গেছে তাদের 20% জনের মধ্যে সুইসাইড করে মরে যাওয়ার প্রবণতা থাকে। তাহলে তাদের যদি ঠিক মতো অবজারভেশন চিকিৎসা না করা হয় তাহলে অনেকেই সুইসাইড করে মরে যাবে। তাহলে এই লক্ষণগুলো আমরা যখন দেখবো তার আচরণগত কিছু সমস্যা, যেটা মানসিক আমাদের নর্মাল আচরণের থেকে একটু আলাদা, তাহলে তাকে মানসিক রোগের ডাক্তারবাবুদের সহায়তা নেব। যদি দেখা যায় সে মানসিক ডাক্তারবাবু দেখাতে চাইছে না, তাহলে একটু সাইকোলজিস্টের পরামর্শ নিলাম প্রাথমিকভাবে, তারপরে তার পরামর্শে মনোরোগের ডাক্তারবাবুর কাছে যাব, কারণ আমাদের দেশে অনেকেই সাইকিয়াট্রিস্ট কাছে যেতে চায় না। সেইটা করা যেতে পারে। আর যখনই কেউ সুইসাইডের কথা একবার বলবে সাথে সাথেই তাকে এমার্জেন্সি ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে, ডাক্তারবাবুদের কাছে যেতে হবে। যেমন ডিপ্রেশনের জন্য যে সঙ্গে যদি কারো মরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে একটা রিস্ক আমরা দেখি তার রিস্কটা কতটা। তাহলে একটা পেশেন্ট বলছে তার বেঁচে থেকে লাভ নেই, মরে যেতে ইচ্ছে করে, এইটুকু। এবার তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি মরে যাওয়ার কোনো প্ল্যান করেছে? তাহলে সে একটা প্ল্যান করে বলেছে। কি করে মারা যাবে বলেছে, আমার বাড়ির পাশে রেল লাইন আছে, আমি সেখানে কি মারা যাবো। তাহলে এটা কিন্তু ভীষণ হাই রিস্ক। এবার তারপর আমরা দেখি তার সাপোর্ট সিস্টেম কেমন, বাড়িতে লোকজন কেমন আছে, তারা দেখে রাখতে পারে কেন। দেখা গেলো তার বাড়িতে খুব লোকজন আছে যারা ভীষণ পেশেন্টের ব্যাপারে আন্তরিক, তাকে দেখে রাখার ক্ষেত্রে অসুবিধা নেই। তাহলে এইটা গেল তার ক্ষেত্রে, এটা অ্যাসেট, তাহলে এই ক্ষেত্রে তার কিছু রিস্কটা এই কারণে একটু কমে গেল। কিন্তু যে লোকটার বাড়িতে দেখভাল কিছু নেই, তাকে মাঝে মাঝে একা থাকতে হয়, বাড়ির লোক চাকরিতে চলে যায়, কিন্তু সে মরে যাওয়ার ইচ্ছের সঙ্গে প্ল্যান করে বসেছে, তাহলে কিন্তু সে ভীষণ হাই রিস্ক। তাকে কিন্তু ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দরকার, তাকে সাথে সাথে কোথাও ভর্তি করে মানসিক হসপিটালে তার চিকিৎসার দরকার হবে। তাহলে এইভাবে আমরা যখন আমাদের কাছে এলে তাকে অ্যাসেসমেন্টে ফেলি আমরা, তার যেই মরে যাওয়ার সিরিয়াসনেসটা কেমন। সঙ্গে যদি দেখা যায় কেউ টাকা পয়সা বুঝিয়ে দিয়েছে বাড়িতে, তার হয়তো তার নামে যে টাকা পয়সা ছিল তার জয়েন্ট অ্যাকাউন্ট করিয়ে দিয়েছে, বা টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে দিয়েছে, কিছু কিছু বলে গেছে,
কিছু জিনিস হয়তো কাকে দেবে, সেগুলো কমপ্লিট করে ফেলেছে, তাহলে বুঝতে হবে রিস্কটা ভীষণ, তার এটা হাই। কিন্তু যদি দেখা যায় না, সে মরে যাওয়ার কথা বলছে, সঙ্গে মরে যেতে ভয় পায়, যে আমার ভাবি মরে যাবো কিন্তু মরে যাওয়ার ভয়, সেক্ষেত্রে হোপফুলনেস থাকে তার মধ্যে, না আমি মরে যেতে ইচ্ছা করে কিন্তু মনে হয় ডাক্তার ওষুধ দিচ্ছে আমি ভালো থাকবো, তাহলে রিস্কটা তার মধ্যে কিন্তু কম। তাহলে আমরা এইরকম ভাবে রুগীদের সঙ্গে কথা বলে তার রিস্কটা দেখার চেষ্টা করি। কেউ বলে আমার বাচ্চা আছে, তাদের জন্য বাঁচতে হবে। কেউ বলে আমার বাবা মা আছে, আমি মরে গেলে তার কি হবে। কেউ বলে আমার বউ, আমি মরে গেলে আমার বউ একা হয়ে যাবে। বর হয়তো বললো আমি মরে গেলে আমার হাজবেন্ডকে কে দেখবে। এই রকম যখন একটা সমবেদনা বা সমব্যথী ভাব থাকে রুগীর মধ্যে, তখন তার যদিও সুইসাইডাল ইন্টেন্ট থাকে, তা সত্ত্বেও রিস্কটা কম। সেক্ষেত্রে হয়তো তাকে বাড়িতে অবজার্ভ করার লোক থাকলে বাড়িতে রেখেই তার চিকিৎসা সম্ভব। এবার চিকিৎসার ক্ষেত্রে আমরা হয়তো যেমন ওষুধের নামগুলো সেইভাবে বলবো না। যেমন ধরুন একটা কিছু কিছু ওষুধ আছে আমাদের, যেমন লিথিয়াম বলে এক লিথিয়াম কার্বোনেট, সেগুলো হয়তো সুইসাইড আইডিয়া কম। একটা ক্লোজাপিন আছে, অ্যান্টিসাইকোটিক, যাদের ইয়েস, সাইকোটিক মানে ওই ব্রেক ডাউন। অ্যান্টি, মানে বেসিক্যালি অ্যান্টি সামথিং, অ্যাগনিস্ট অথবা হ্যাঁ, হ্যাঁ, অ্যান্টাগনিস্ট, রাইট? হ্যাঁ, এছাড়া মুড স্টেবিলাইজার, লিথিয়াম টাইপের ওষুধ বা অ্যান্টিসাইকোটিক কিছু ওষুধ, যাদের অ্যান্টি সুইসাইডাল অ্যাক্টিভিটি আছে, অ্যাকর্ডিং টু রোগ আমরা সেইগুলো অ্যাপ্লাই করি, কিন্তু সেগুলো কাজ হতে একটু সময় লাগে। সেই কদিন তো ভীষণ ভিজিলেন্সে রাখতে হয়। আর নিয়মিত তাকে যদি ইনস্টিটিউশনাল যেগুলো করা হয়, তাদের প্রতিদিন তাদেরকে অ্যাসেসমেন্ট করা হয়, তার সুইসাইডাল ইন্টেন্ট বা আইডিয়া গুলো কমছে কিনা, প্ল্যান গুলো কমে যাচ্ছে কিনা। দেখা যায় কিছু ওষুধে ভীষণ কাজ হয়। সঙ্গে আমরা সাইকোলজিস্টকে অ্যাড করি যেখানে অ্যাভেলেবল, ক্লিনিক্যাল সাইকোলজি যারা এমফিল করা, সঙ্গে সাইকোলজিতে এমএসসি করা, তাদের অ্যাড করি। তারা কিছু থেরাপি আছে, যেমন ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, এগুলো মাইন্ডফুলনেস বেস কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এই সমস্ত কিছু থেরাপি করলেও দেখা যায় সুইসাইডাল আইডিয়া প্ল্যান এগুলো কমতে থাকে। আর সোশ্যাল সাপোর্ট সিস্টেম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ, আশা। বয়স্ক লোক হলে তারা অনেক সময় যদি একা থাকে, তাদের মধ্যে যদি একটা ফিলিং অফ অ্যালোননেস হয়, সঙ্গে তার কোনো মানসিক সমস্যা, সেটা তার কাছে বার্ডেনসাম মনে হচ্ছে, যে এটা না আমি এখন নিজেই বার্ডেন হয়ে গেছি, আমার জন্য বাড়ির লোককে এত কষ্ট করতে হচ্ছে, বারবার ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, আমি এত ভুগছি। হয়তো যারা পেনশন পান না, তারা ভাবছে আমার পেছনে এত খরচ, না আমি একটা বার্ডেন সবার, আমি এবং আদার অন্যদের উপরে। এবং সঙ্গে তার ফিলিং যে আমাকে কেউ খোঁজ নেয় না, আমাকে কেউ দেখে না, তখন এটা কিন্তু ভীষণ রিস্ক। তাদের মধ্যে সুইসাইড করবার জায়গাটা ভীষণ। সঙ্গে যদি দেখা যায় তার মৃত্যু ভয়টা নেই, যে আমি এখন মরে গেলে কোনো ব্যাপার না, আমি মরে যেতে চাই, তখন হাই রিস্ক। বয়স্কদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ। সঙ্গে যদি তার মানে নিজেই হয়তো রিভলভারের লাইসেন্স আছে, তখন কিন্তু এটা খুব ডেঞ্জারাস হয়ে যায় তাদের ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা রিস্ক গুলো অ্যাসেসমেন্ট করি, সেইভাবে কাউকে ইনস্টিটিউশনাল থেরাপি দেওয়া হয়, কাউকে বাড়িতে রেখেও চিকিৎসা দেওয়া হয়। ওষুধের জায়গাগুলো একটু বললাম, সঙ্গে সাইকোলজিস্টকে আমরা অ্যাড করে দিই চিকিৎসা করবার জন্য। ইমিডিয়েট এমার্জেন্সিতে অনেক সময় আমরা একটি সিডেটিভ ওষুধ দিই, যাতে তার একটু অলসতা, ঘুম ভাব হয়, যাতে তার এনার্জিটা একটু কমে যায়, ফলে সুইসাইড করবার সব ক্ষমতাও যেন খানিকটা কমে যায় করতে চাইলে। খুব সুন্দর আমরা তথ্য পেলাম। এবার আপনাদের কিছু প্রশ্ন আমরা নেব, তারপর আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব। আমরা ওভারঅল একটা সিনারিও যেটা আপনাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করলাম, যে এই আত্মহত্যা এটা সমাজের একটা বড় অভিশাপ, রাইট? কিন্তু আমরা সেটা কিন্তু কন্ট্রোল করতে পারি, সেটাকে আমরা কিন্তু নিবারণ করতে সম্ভব। তাই আপনাদেরকে প্রত্যেকের হেলথ লিটারেসি এমন একটা জায়গায় রাখতে হবে যেন পরিবারে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সেটা আপনারা কিন্তু নিজস্ব প্রচেষ্টার দ্বারাই কিন্তু আপনারাই প্রথম বুঝবেন, প্রথম অবজারভেশনটা করবেন, তারপর তো আপনারা ডাক্তারের কাছে আসবেন। ডাক্তারবাবু যেটা বললেন আর্লি, তাহলে আমাদের আর্লি কনসালটেশন করাটা কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে খুব দরকার, যেটা আমরা অনেক সময়
কনসাল্ট, মনোরোগ বিশেষজ্ঞ আমরা কনসাল্ট করব না, এরকম একটা ব্যাপারে আমরা সবসময় থাকি। কিন্তু কখনো সেটা করবেন না, আমাদের এগুলো একটা ডিজিজ ইন্ডিকেশন, এগুলোর এখন অনেক অনেক থেরাপি আছে, বিভিন্ন ধরনের থেরাপির কথা উনি জানালেন, রাইট? মেডিসিন আছে, মেডিসিন ছাড়াও অনেক অনেক ভোকাল থেরাপিও আছে যেগুলো খুব প্রচন্ড কাজ করে, রাইট? সেই জন্যই আর কি আমাদের এই কালেকটিভ অ্যাপ্রোচ, এই যে লিটারেসিটা নিয়ে আসা, এর জন্য ডক্টর উত্তম মজুমদারকে ধন্যবাদ। সাধারণ মানুষের জন্য এত সুন্দর করে ঠিক ঘরোয়া ভাবে, দেখুন উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, এটা কিন্তু একটা অভিনব ভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে খুব সহজ ভাবে কি কি ঘটতে পারে, আমাদের রিয়েল লাইফ এভিডেন্স কি কি হতে পারে, সেই রিয়েল লাইফ এভিডেন্সের ব্যাকগ্রাউন্ড রেখে আমরা কিছু সায়েন্টিফিক তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম এবং সেটাকে কিভাবে প্রতিরোধ করা হবে বা সম্ভব হবে সেই সম্বন্ধে জানালাম। এখন আপনাদের কিছু প্রশ্ন আমরা নেব, তারপর আমরা আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা আজকে শেষ করব। আপনারা যদি পারেন একটু কাইন্ডলি শেয়ার করবেন, যাতে সমাজের বহু মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। এই ধরনের আলোচনা সমাজকে সমৃদ্ধ করবে, এই আশাটুকু আমরা রাখতে পারি এবং সেইভাবেই কিন্তু আমরা কাজ করে চলেছি। তো আমরা কিছু আপনাদেরই কোশ্চেন নেব, আপনারা কিন্তু প্লিজ কোশ্চেন করুন। 10 মিনিট আমরা নেক্সট সেশনটাকে অ্যাটেন্ড করব, তারপর আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব। তো আমি দেখছি একটা সিম্পল কোশ্চেন এসছে, তো সেই কোশ্চেনটাও আমরা অ্যাড্রেস করব, কারণ আমাদের সমস্ত কিছুই কিন্তু অনেক কিছু আমাদের ফ্যামিলি রিলেটেড। তো সুখী মিত্র একটা কোশ্চেন করেছেন, খুব সিম্পল কোশ্চেন, সাধারণ মানুষের কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন, কিন্তু আমরা অ্যাড্রেস করব। জয়েন্ট ফ্যামিলি না থাকার কারণে কি সুসাইড বেড়েছে? দেখুন, এরকম তো কোনো কারণ নেই, কিন্তু ডাক্তারবাবু আপনি এই ব্যাপারটাকে সামগ্রিকভাবে একটু অন্যভাবে বলার চেষ্টা করুন। এইটা জয়েন্ট ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলি বলে আলাদা করে স্টাডি কিছু নেই, যে কিন্তু একটা জায়গা কমন সেন্স থেকে জয়েন্ট ফ্যামিলি শুধু হলেই হবে না, কিন্তু জয়েন্ট ফ্যামিলির মধ্যে যদি ভীষণ হৃদ্যতা থাকে, যে সেই ফ্যামিলির একজন গার্জিয়ানের মতো কাজ করে, একটা হায়ারার্কি থাকে, সমন্বয় থাকে, সেখানে দ্বন্দ্ব, বিদ্বেষ, হস্টিলিটি, যেগুলো খুব জয়েন্ট ফ্যামিলিতে খুব কমন, সেই কম্পিটিটিভনেস, জেলাসি, ছেলে মেয়ে মানুষ করা নিয়ে সেগুলোও প্রচুর হয়, ফলে জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেছে। যদি সেই শুধু জয়েন্ট ফ্যামিলি থাকলে তো হবে না, তার মেন্টাল হেলথ জয়েন্ট ফ্যামিলি যদি বেটার হয়, তাহলেই সেখানে কিন্তু কমন সেন্স থেকে বলা যায় কমতে পারে, যেহেতু কেয়ারিং করবার লোক, দেখভাল করার লোক অনেক বেশি, তাদের মধ্যে স্ট্রেস বাফার করবার, তাদের মধ্যে হয়তো কারো মনের কথাটা কাউকে শেয়ার করা অনেক সময় ইজি হতো, আজ থেকে ধরুন 30-40 বছর আগে, কারণ আমি নিজেও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেই সময়টা আমি দেখেছি ভালো ছিল, কিন্তু তখনও দেখেছি আস্তে আস্তে শুরু হচ্ছে এই দ্বন্দ্ব, হস্টিলিটি, এনিমিটি, নিজেদের দুপক্ষের সন্তান বা তিন পক্ষে তাদের মধ্যে পড়াশোনায় ভালো মন্দ নিয়ে সেগুলো সমস্যাগুলো হয়, অর্থনৈতিক রোজগারের জায়গাটা এক একটা ভাইদের সমান থাকে না, সেগুলো নিয়েও সমস্যা হয়। ফলে কিন্তু হৃদ্যতা যদি না থাকে তাহলে সেটা লাভ হবে না, হৃদ্যতা থাকলে বোঝাই যায় যে লাভ হতে পারে, কিন্তু স্টাডি নেই কিছু। খুব ভালো উত্তর পেলাম আমরা। তো সুখী মিত্র আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো একটা কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমরা অ্যাড্রেস করবো, আপনারা আরো প্রশ্ন করুন। সৈতা ভট্টাচার্য বলেছেন উনি একটা ওষুধ খান, ওই ওষুধ খাওয়ানো কি যাবে, খুব চিন্তায় আছি। তো তার আগের একটা কোশ্চেন আছে, তবেই আমরা এটাকে পাবো। তো উনার মেয়ে দীর্ঘদিন ট্রেসে ভুগছেন, একটা সুইসাইডাল টেন্ডেন্সি আসছে, উনার বয়স 27+, ওকে কি ট্রেসের ওষুধ দেবো? তো প্রথমত একটা কথা আগে আমি বলিনি ডাক্তারবাবু আসার আগে, যে দেখুন যে কোনো ট্রেস থেকে এই ধরনের কানেক্টিভিটি হয়ে থাকে। আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, আপনি আইডেন্টিফাই করেছেন। আপনি যেটা ডাক্তারবাবু বললেন, কোনো কোনো স্পেসিফিক যে অন্য কোনো ডাক্তার বা কাউন্সিলিং, এগুলো কিন্তু অনেক সময় ডবল, মানে আমাদের অনেক সময় যেটাকে বলে ডবল ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন হয় সব জায়গায়, সব ফিল্ডে প্রয়োজন, এবং সেটাই স্মার্টনেস, আমি সবসময় বলি। তো আপনারা নিতেই পারেন ডবল ওপিনিয়ন, এবং যেখানে কন্টিনিউ করছেন ওনার সাথেও কন্টিনিউ করতে পারেন। ডাক্তারবাবু নিশ্চয়ই বলবেন, কিন্তু কোনো ওষুধের নাম আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আমরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, এগুলো কোনো স্পেসিফিক কাউকে না দেখে বা তার প্রেসক্রিপশন বা তার হিস্ট্রি না দেখে সেগুলো কখনো করা সম্ভব নয়। কিন্তু জেনারেল আইডিয়াটা ডাক্তারবাবু আপনাদেরকে দিচ্ছেন যে এটা থেকে আপনি কিভাবে ম্যানেজমেন্টটা করতে পারবেন, একটা জীবনকে আগামী দিনে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবেন। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা এক কথা স্ট্রেস বলেছেন, আমরা স্ট্রেস নিয়ে যে কেউ যখন বলে আমি খুব স্ট্রেসে আছি, আমরা কিন্তু ডাইরেক্ট তাকে বলি, দেখে তার সঙ্গে কথা বলি। আপনাদের কথা স্ট্রেস হলেও অনেক সময় দেখা যায় স্ট্রেস একটা ব্যাপক শব্দ, দেখা যায় এর আন্ডারলাইন নানা রকম মানসিক রোগ থাকে, অনেক সময় থাকে না।
সেখানে ড্রাগ অ্যাডিকশনও থাকে, সেখানে স্ট্রেসের জন্য ইন্টারনেট অ্যাডিকশন থাকে, রিলেশনশিপ প্রবলেম থাকে, স্ট্রেসের সঙ্গে দেখা গেলো তার ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, ইভেন তার ওসিডিও স্ট্রেসের জন্য ডেভেলপ করতে পারে, সঙ্গে তার সুইসাইডাল আইডিয়া হচ্ছে। অনলি স্ট্রেস থেকে এতদিন ধরে সুইসাইডাল আইডিয়া থাকবে না। অনলি কোনো স্ট্রেসে সুইসাইডাল আইডিয়া থাকলে সেটা ঠিক হয়ে যায়, অথবা তিনি অ্যাটেম্প্ট করে ফেলেন। কিন্তু যখনই স্ট্রেসটা একটু দীর্ঘস্থায়ী হলো, তার মানে তার একটি মনোরোগ আন্ডারলাইন রয়েছে, আপনার যে সন্তান, সেটা কোনো মনোরোগ। হ্যাঁ, সৈয়দাদি, আপনাকে একটা কথা বলা, সেটা হচ্ছে যে আপনি কি ওষুধ খেয়েছেন সেটার রেসপেক্টে কিন্তু আপনার মেয়ে ওষুধ খাবে সুইসাইডাল এরকম নয়। ইন্টেন্ট বা প্ল্যান থাকে, সেক্ষেত্রে সবসময় একজন সাইকোলজিস্ট সঙ্গে অ্যাড করলে, দুজন মিলে যদি তাকে চিকিৎসা করলে, অনেক সময় যদি অ্যাভেলেবল থাকে নিকটবর্তী ভালো সাইকোলজিস্ট, তাহলে কিন্তু চিকিৎসাটা অনেক বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা করতে হবে। হ্যাঁ, খুব ভালো ডিরেকশন পেলেন। আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পারলেন যে যে আমাদের স্ট্রেস থেকেই বিভিন্ন ধরনের সমস্যা আছে। দীর্ঘদিন স্ট্রেসে ভুগলে মেডিকেশনের ফলে মেডিকেশনের সাইড এফেক্টও অনেক সময় হয়। তো সেই জন্যে সেইগুলোকে বোঝা, সেগুলোকে বুঝে নিয়ে আমাদের সামনের দিনে এগোনো, এগুলি হচ্ছে স্মার্টনেস, এবং সেই হেলথ লিটারেসিটার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম এবং আজকের এই আলোচনা। যদি অন্তত একজনের উপকার হয়, আওয়ার প্রোগ্রাম ইজ হাইলি সাকসেসফুল, আমি এইভাবেই ভাবি। তো যাই হোক, আশা করছি আপনাদের উত্তর আপনারা পেয়েছেন। আমরা আর প্রোগ্রাম বাড়াতে চাইছি না, আপনাদের কোনো প্রশ্ন নেই। আগামী দিনে আমরা আবার আসবো বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে। তো এই কোভিড-19 প্যান্ডামিক চলছে, স্টিল চলছে, আপনারা কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর ডক্টর মজুমদার, আপনি আমাদের এই প্রোগ্রাম শেষে সাধারণ মানুষের মধ্যে যদি একটা সামারি করে কোনো বার্তা দিতে চান, যে বার্তাটা সমাজকে একটা ডিরেকশন দেবে, সমাজকে একটা ডিরেকশন দেবে, এই মানসিক স্বাস্থ্য নিয়ে একটা ডিরেকশন দেবে, সমস্ত কিছুর ওভারঅল খুব সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি করেন, এটাই করে আমরা কিন্তু প্রোগ্রামটা শেষ করব। এমন একটা বার্তা দিন যেটা সমাজকে একটা ডিরেকশন দেবে, পলিসি মেকারদেরও একটা ডিরেকশন দেবে। আমি অভিজ্ঞতায় দেখেছি, যদি দৈনন্দিন বাড়িতে বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ বলে যে আমার আর বেঁচে থাকবার ইচ্ছে হচ্ছে না, মরে যাওয়াই ভালো, বা দুধ বাঁচবো না, সাথে সাথে একে সিরিয়াসলি নেবেন এবং মনোরোগের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন, তাহলে আমরা অনেক মানুষকে বাঁচিয়ে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রত্যেককে সিরিয়াস হতে হবে, এবং আমাদের নিজস্ব যে বিহেভিয়ারাল অ্যাটিটিউড বা বিভিন্ন ধরনের সিমটম বা ফ্যামিলি হিস্ট্রি, এগুলো তো আমরা জানি। তাই আমরা সেইগুলোকে জেনে আমরা সচেতন হব। সবাইকার ক্ষেত্রে জেনেটিক কারণ যে সবাইকার ক্ষেত্রে পরের বংশ ধরে আসবে এরকম কোনো কারণ নেই, সেগুলো রিসেসিভ হয়ে থাকতে পারে, রাইট? তো সেইগুলো সেইগুলো সেগুলো আপনারা মাথায় রাখবেন যে আমাদের অনেক এই জন্য আমাদের সায়েন্সটাকে একটু জানা দরকার। তো অনেক মেডিকেশন আছে যে মেডিকেশন গুলো অ্যাগনিস্ট অথবা অ্যান্টাগনিস্ট, বিভিন্ন রকম সার্কিটকে জাস্ট আপ ডাউন করে দেবে, ব্যালেন্স করে দেবে, এবং সবকিছু নর্মাল হয়ে যায়। তো সেটাকেও কিন্তু আমরা আগামী দিনে, যেটা ডাক্তারবাবু বললেন, একটা ট্রিটমেন্ট অপশানে, সেই ধরনের ট্রিটমেন্ট অপশানেও কিন্তু অনেক জটিল জটিল সমস্যা কিন্তু আমরা নিবারণ করতে সক্ষম। তাই আপনারা প্রত্যেকে হেলথ লিটারেসি গ্রহণ করুন। থ্যাংক ইউ ডক্টর মজুমদার, আপনার আপনার এত মূল্যবান তথ্য যেগুলো আপনি দিলেন সাধারণ মানুষের জন্য, আশা করছি আমাদের সমাজের কিছু মানুষের কাজে লাগবে। আবার আসবো আমরা এইভাবে। আজকের প্রোগ্রাম আমরা ছোট্ট করে এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ ডক্টর মজুমদার। আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম থেকে। আপনাকে আমাদের ধন্যবাদ আমাদের প্রত্যেকের তরফ থেকে। আমরা একটা নিউক্লিয়ার হেলথ ফ্যামিলি, বেসিক্যালি আমাদের প্রায় 1 লক্ষ ফলোয়ার আজকে। একসাথে আমরা থাকি, একসাথে অনেক কথা বলি, পয়েন্ট শেয়ার করি। তো ধন্যবাদ আপনাকে। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।